কম্পিউটারের ব্যবহার, এটা ছোটবেলা থেকেই করতে হবে, নাহলে পরে নিউ এডুকেশন পলিসিতে এই কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ভাগ করা হয়েছে। কারণ আমি এখনো দেখছি যে মাস্টারমশাইদের সম্মান জানানোর ব্যাপারটায় এটাও যেন একটা দুর্গাপূজা, বিভিন্ন জায়গায় দুর্গাপূজা বাড়ার মতো এই শিক্ষকদের সংবর্ধনা জানানো এটাও কিন্তু বাড়ছে। যে আমরা এমন একটা সময় চলছি যখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক ফায়দার জন্য। কিছু মানুষ ধর্মকে ব্যবহার করা করছে তার নিজস্ব ফায়দার জন্য। তা এইটাকে আমি খুব ঘৃণ্য কাজ বলেই মনে করি। ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস, আমার বিশ্বাস আমার কাছে থাকবে, আরেকজনের বিশ্বাস আরেকজনের কাছে থাকবে। আমার কোন ধর্মের কি এই কথা আছে নাকি অন্য ধর্মের লোককে মারো? এ তো নেই। ব্রহ্মং জানতি য স ব্রহ্ম, যিনি ব্রহ্মাকে জানেন তিনি ব্রহ্ম। আমি মিডিয়াকে এমন নির্লজ্জ ভাবে, এত ন্যাক্কারজনক ভাবে, একদম নাম করা মিডিয়া, তারা কোন একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে এমন সমর্থন করছেন, এটাও কাম্য। মিডিয়ার কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। তখন মোরলেস একজন কাজ করলে আর তিন ভাই হতো তার সাথে যৌথভাবে থাকতো, অন্যান্য ভাবে হেল্প করতো, কোন রকম চালাতো। তখনও তারাও কিন্তু খুব সুখে ছিল না, একান্নভুক্ত ছিল। কিন্তু আমি আবার বললাম, যত দিন গেছে তত মানুষের চেতনা শক্তি বেড়েছে, যে আমি আমার দাদার আন্ডারে এইভাবে কতদিন আর ইয়েসম্যান হয়ে থাকবো, ঠিক আছে। ফলে এই চিন্তাগুলো তাদের মধ্যে আসতে শুরু করলো। তারাও চিন্তা করলো, দাদাও তো এক্সপ্লয়েটেড, তাহলে এবার আমি যদি একটু দাঁড়াতে পারি, আমি দাঁড়াই। এবার সে আলাদাভাবে চিন্তা করে। ওই আমি বললাম বেসিক চিন্তা, কিন্তু আমি কি করে ভালো থাকবো, আগে এই চিন্তা করার স্কোপ ছিল না। তোমার একটা কথা বলি, আগে না বাবা ছিল, মা ছিল, এবার ছেলেরা একসাথে থাকতো, কেউ ইন্ডিভিজুয়ালি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে এটাও মনে হতো যে আমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট করি তাহলে বোধহয় আমি পরিবার থেকে কিছু, আমি বোধহয় একটা কিছু হাইড করছি, আমি বোধহয় গোপন করছি, ঠিক আছে, যেটা আজকের যুগে কিন্তু মিলবে না। সুতরাং একান্নভুক্ত পরিবারের একটা সময় ছিল, তারপর অর্থনৈতিক কারণে এই ব্যবস্থাটা ভাঙতে শুরু করলো। এই যে আপনি বললেন মনোবিজ্ঞানীরা বলছে মানুষ সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। হ্যাঁ, সব সময় কেউ যদি বলে আমি অমুক ছেলেকে বা অমুক মেয়েকে ভালোবাসি, আসলে সে তাকে ভালোবাসে নিজে ভালো থাকে, তাই জন্য বলে ভালোবাসি। অ্যাকচুয়ালি কেউ যদি বলে মা আমি তোমাকে বেশি ভালোবাসি, তো তারা সে মাকে ভালোবাসলে নিজে ভালো থাকে বলেই মাকে ভালোবাসে। তো এই জিনিসটা যদি বলা হচ্ছে সব থেকে বেশি মানুষ নিজেকে ভালোবাসে, এটা বিজ্ঞান বলছে, মনোবিজ্ঞান বলছে। না না, মানুষ নিজেকে ভালোবাসে। হ্যাঁ, তো এই পরিপ্রেক্ষিতেই কি এত এনআরআই হওয়া বা এত ব্রেন্ডেন হওয়ার প্রবণতা বাড়ছে? যেমন ধরুন, ভালো হলেই সে সুযোগ পেলে বিদেশে চলে যাচ্ছে, কিন্তু সে যদি কিছু আবিষ্কার করে সেটা বিদেশ পাচ্ছে, নিজের দেশকে সে দিচ্ছে না। এবার আপনি ধরুন রতন টাটার মা আপনাকে বিশেষ স্নেহ করে, কিন্তু আপনার মা, আপনার পরিবার রতন টাটার থেকে অনেক বেশি গরিব, রতন টাটার পরিবার অনেক বেশি বিত্তশালী, আদিত্য বিড়লার পরিবার অনেক বেশি বিত্তশালী, ঠিক আছে। নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অনেক বেশি উচ্চে, আপনার বাবা মা অনেক সাধারণ মধ্যবিত্ত। কিন্তু আপনার অসুবিধার দিনে, আপনার সত্যিকারের প্রবলেমের দিনে, বা আপনাকে বাবা মা যে টান দিয়ে আপনি সন্তান বলে ভালোবাসবেন, তারা আপনাকে বিশেষ স্নেহ করলো, আপনার বিপদের দিনে বা ক্রাইসিসের দিনে কি বাবা মার মতো পাশে তারা থাকবে? থাকবে না তো। না না, এটা থাকে নাকি কখনো? কখনো থাকা সম্ভব কখনো থাকবে না। তাহলে বিদেশ আপনাকে প্রচুর টাকা দিল, দেশ তো আপনার মা, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা। আপনার দেশ তৃতীয় বিশ্বের দেশ, অনেক গরিব দেশ, অনেক মশা মাছি ধুলো বালি বঞ্চনা অনেক কিছু আছে,
রাজনৈতিক অবমাননা, ধর্মীয় বিদ্বেষ, কিন্তু সমস্ত কিছু নিয়েও সেটা আপনার নিজের। তো তাহলে আমরা পরের গোলামি করার জন্য কিছু টাকার কাছে কেন বিক্রি হয়ে যায়, বা আমাদের মেধাকে কেন বিক্রি করছি? এই প্রজন্মের কাছে কেন এটা বেশি হচ্ছে? না, আসলে এই ব্যাপারে আমার নিজস্ব একটা মত আছে। সেটা হচ্ছে যারা এখান থেকে বাইরে যায় তাদের প্রতি গভর্নমেন্টের একটা স্পেসিফিক নীতি থাকা উচিত, যে তুমি ওখানে যা ইনকাম করবে তার 1% এই আমার রাষ্ট্রকে দিতে হবে। কিন্তু গভর্নমেন্ট কি করে? তারা তো ওখানকার সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে, তাদের সন্তান সন্ততি ওদের সাথে চাকরি করছে। যারা সিটিজেনশিপ নিয়েছে তাদের উপর তো আমার কোনো রাইট নেই, কিন্তু যারা নেয় না, সবাই সিটিজেনশিপ নেয় না, 90% যায় আবার ব্যাক করবে একটা সময়। অর্থাৎ তুমি আমার রাষ্ট্রের খেয়ে, রাষ্ট্রের পয়সায় তুমি বড় হয়েছে, তুমি লেখাপড়া শিখেছো, রাষ্ট্র তোমাকে সব দিয়েছে। এইবার তুমি যখন বিদেশ গেলে তাহলে তোমারও রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব থাকা উচিত। এই ব্যাপারে সরকারের একটা সুস্পষ্ট নীতি থাকা উচিত, যে তুমি যা ইনকাম করবে তার এত পার্সেন্ট, অ্যাটলিস্ট 1% তুমি দেশে পাঠাও। দুর্ভাগ্য আমাদের দেশের কর্ণধাররা, তারা আর যাই বলুক, বাস্তব এ ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, এক। আর দুই, বিদেশ কেন যায়? সত্যি কথা বলতে আমার দেশে অনেক জিনিসের স্কোপ নেই, অনেক রিসার্চ করার জায়গা আমার নেই। হয়তো সেই রিসার্চের জন্য যা দরকার তা অন্য উন্নত রাষ্ট্রে আছে, সেই জন্য সে সেখানে যায়, তাকেও তো আমি দোষ দিতে পারবো না। সে গেল, এবার সে দেশে ফিরে এলো কিনা সেটা দেখতে হবে, এক। আর দুই, দেশের প্রতি তার মমত্ব আছে কিনা। আমি যেখানেই যাই, যদি আমার দেশের প্রতি আমার মমত্ব থাকে তাহলে আমার কিছু বলার নেই। দেখো আমার দেশে, আমার এখানে একটা স্কুল, ভালো স্কুল যদি না থাকে, তাহলে একটা অন্য স্টেটে যদি একটা ভালো স্কুল থাকে সেখানে ছেলেরা যাবে, এটা তো আটকানো যাবে না। তো এরকমই আমার দেশে যে রিসার্চ করার স্কোপটা নেই, বিদেশে আছে, সেখানে তারা যাবে। আপনার কথা প্রসঙ্গে বলি, তাহলে জগদীশ চন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, হ্যাঁ, এরা কি কখনো, মেঘনাথ সাহা, এরা কি বিদেশে গিয়ে জীবনটা কাটিয়েছে না দেশের জন্য সব করেছে? এরা কি স্কোপ ছাড়া আমাদের দেশের স্কোপ নিয়ে জীবনে বড় হয়নি? স্বামী বিবেকানন্দ কি চিকাগো বক্তৃতা দিয়ে বিদেশের কাছে ভারতকে মহান করেন? অবশ্যই মহান করেছে। আমি আবার বলছি, তার জন্য ভগ্নী নিবেদিতা কি এদেশে এসে বাস করেন? তিনি তো ওদেশে কি তুমি আমাকে যে নামগুলো বললে, হ্যাঁ, পৃথিবীতে কোন শব্দ ঐকিক নিয়মে হয় না, সবই ইউনিটারি সিস্টেম না। রাম করেনি, শ্যাম করেনি, সুতরাং যদু করবে না, এরকম ব্যাপার নেই। কিংবা রাম করেছে, শ্যাম করেছে, যদু করবে, এরকম বাধ্যবাধকতা নেই। এখন ওইভাবে না স্পেসিফিক এক্সাম্পল না টানাই ভালো। আমি জেনারেলাইজ করলাম ব্যাপারটাকে এইভাবে। আমার দেশে যদি অভাব থাকে, আমি জানি এমন অনেক সায়েন্সের এমন অনেক সেক্টর আছে যেখানে আমার দেশে এখনো রিসার্চ স্কলার খুব কম, কিংবা যা রিসার্চ করতে যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার বা যা যা রিয়েজেন্ট দরকার তা আমার দেশে নেই, সেটা হয়তো খুব কস্টলি, সেটা বিদেশে অ্যাভেলেবল। তাহলে আমি যদি সেই বিষয়ে গবেষণা করতে চাই তাহলে আমি বিদেশেই যেতে হবে। এইটা বলে লাভ নেই। এইটা ড্রেনেজ বলো আর যাই বলো, যায় তো, যাবে, মানুষ যাবে। আমার যদি একটা ভালো গাড়ি আমি সামনে পাই, যে গাড়িটা খুব দ্রুত ছোটে, আর একটা গাড়ি আছে আস্তে যায়, তাহলে মানুষের তাড়াতাড়ি যদি একটা জায়গায় পৌঁছতে হয়, তখন কিন্তু সেই দ্রুত বেগের গাড়িটাকেই সে ধরবে। সেটা হয়তো বিদেশের হতে পারে, আমার আস্তে যেটা চলে সেই গাড়িটা এই দেশের হতে পারে, কিন্তু মানুষের ন্যাচারাল ট্রেন্ড এটা। আর দেশাত্মবোধ ব্যাপারটা অন্য জিনিস। দেশাত্মবোধ থেকে মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করে। স্বাধীনতার আন্দোলনে এরকম বহু ইতিহাস আছে, বহু মানুষ বহু স্যাক্রিফাইস করেছে, তারা ব্রিটিশের দালালি করলে অনেক ভালো থাকতো। এই দেশাত্মবোধ ব্যাপারটা, এগুলো কেনাও যায় না, বিক্রিও করা যায় না। এইগুলো কিন্তু যার যার নিজের মনের থেকে আসে। কেউ যদি মনে করতে যে আমার এই দেশের মধ্যে যা আছে এই নিয়েই আমি থাকবো, থাকতেই পারে। সেটা তো আমাদের ক্ষেত্রে শুনতে ভালো লাগে, খুবই ভালো লাগে। সেটা তো একটা বিশেষ গুণ।
তো আমাদের দর্শকদের জন্য যদি কিছু কবিতা, কি ধরনের কবিতা লিখে, আসলে আমি আমার কবিতা লেখাটা হচ্ছে মানে আমি রিটায়ার করার পরে হঠাৎ মনে হলো যে এই রাতের দিকে 12টার পরে মনে হলো যে একটু সময় ব্যয় করি, চেষ্টা করে একটু আধটু লিখি। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ নিজের মনের রিক্রিয়েশন, কাউকে শোনাবার জন্য ছাপাবার জন্য ব্যাপারটা তা নয়। আমি নিজের জন্যই লিখি। কিন্তু এটা আজকে নাইবা শুনলেন, আমি অন্য একদিন অবশ্যই আমার কবিতা শোনাবো। তো বলছি যে কবিতাটা কি বিষয়ের উপর, সেটা কি বলেন? সমস্ত বিষয়, মানে শিশুদের জন্য যেমন সুকুমার রায় লিখেছিলেন। না, আমি শিশুদের জন্য ওইভাবে লিখতে পারি না। আমি তাহলে কি আপনি দেশ, সমাজ, রাজনীতি, সমাজ নিয়ে লিখি, রাজনীতি নিয়ে লিখি, ধর্মনীতি, ধর্ম নিয়ে লিখি। আচ্ছা, ধর্ম প্রসঙ্গে একটা প্রশ্ন আসছে, যেহেতু আপনি শিক্ষক, সমাজ সংস্কার একটা দায় আপনার উপর থাকে, তো এই যে বারাণসীতে বা বাইরে যে সমস্ত স্টেটগুলোকে ধর্ম বললে গরিব মানুষদের পুড়িয়ে মারছে, তো সে সম্পর্কে আপনার মতামত কি? এটা অত্যন্ত কুৎসিত কাজ, নিকৃষ্টতম কাজ। আর দুর্ভাগ্য যে আমরা এমন একটা সময় চলছি যখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক ফায়দার জন্য। কিছু মানুষ ধর্মকে ব্যবহার করা করছে তার নিজস্ব ফায়দার জন্য। তো এইটাকে আমি খুব ঘৃণ্য কাজ বলেই মনে করি। ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস। আমার বিশ্বাস আমার কাছে থাকবে, আরেকজনের বিশ্বাস আরেকজনের কাছে থাকবে। আমার কোন ধর্মের কি এই কথা আছে নাকি অন্য ধর্মের লোককে মারো? এ তো নেই। ধর্ম কথাটা কোথা থেকে এসে? ধর্ম কথাটা সংস্কৃত ধ্রি ধাতু থেকে এসে। ধ্রি মানে ধারণ করা। যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়, তা মনের মধ্যে ধারণ করার নামই ধর্ম। তাহলে ধর্ম মানে তো কখনো অন্যের উপর অত্যাচার হতে পারে না। আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, আপনি ফিলোসফি এত জানেন না? না, আসলে আমি একটু সব সাবজেক্টই পড়ি। আমি ইকোনমিক্সও পড়ি, ধর্ম টর্ম একটু পড়ি। এখন আমাদের দেশের এখন ধর্মের ব্যাপারটা হচ্ছে যে ধর্ম যেন কেনা যায়, বেচা যায়, কনভার্সন হয়, জোর করে কনভার্ট করা হয়। এইগুলো অত্যন্ত মানে আমি কি বলবো, আমাদের সমাজের এটা একটা অভিশাপ। এটা একটা অভিশাপ। এই হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, পার্সি, যাই হোক, আরে সব ধর্মেরই বেসিক কথাটা ভালো। যা সমাজ সংসারের মঙ্গল করে তাই ধর্ম। আমি একটা জিনিস মেনে চলবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারটা তো সমাজের উপর চাপিয়ে দেওয়া যায় না। আর হিন্দু ধর্ম সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। হিন্দু ধর্ম হচ্ছে ওই বোটানিক্যাল গার্ডেনের বট গাছের মতো, কে তার গোড়া তাই জানি না। হিন্দু ধর্মের ব্যাপারটা এই গোড়াটা কে এটা আমি জানি না। এটা আমার অক্ষমতা। হয়তো হিন্দু ধর্মের পণ্ডিতরা জানেন, আমি জানি না। যে কোনো ধর্মেরই মূল কথা ভালো। আমি তো হিন্দু, আমি ব্রাহ্মণ। এখন এই যে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ কে বলে দিয়েছে? ব্রাহ্মণ কে? ব্রহ্মং জানতি য স ব্রাহ্মণ, যিনি ব্রহ্মাকে জানেন তিনি ব্রাহ্মণ। আমি ব্রহ্মাকে জানি না। আমার বাবার একটা পৈতা ছিল, তার বাবার একটা পৈতা ছিল, সেই পৈতার ক্রমে আমি যদি ব্রাহ্মণ হই, আমি ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণত্ব নিয়ে যদি আমি গর্ব করি, এটা আমার চরিত্রের সবচেয়ে ধিক্কারজনক দিক হবে। আজকে সেটা হচ্ছে। এত দুর্ভাগ্য। আমি তো স্বাধীনতার এত বছর পরেও শুনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে এই যে পুকুরে ব্রাহ্মণ স্নান করবে সেই পুকুরে শূদ্র স্নান করতে পারবে না। আরে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র এইগুলো কিন্তু উঁচু নিচু ভাবে ভাগ হয়নি। ভাগ করা হয়েছিল কর্মের ভিত্তিতে। পূজা অর্চনা, লেখাপড়া হয়তো ব্রাহ্মণ, দেশ রক্ষা ক্ষত্রিয়, চাষাবাদ শূদ্র। এখন আমি ব্রাহ্মণ, আমি যদি চাষাবাদ না, আমি বাঁচবো? বাঁচবো কি? আবার আমার শিক্ষা, আমার লেখাপড়া যদি অন্যকে না দিই, সেও হয়তো ঠিক মতো বেড়ে উঠবে না। অশিক্ষা কুশিক্ষা তাকে ঘিরে ধরবে। তাহলে আমরা একে অন্যের পরিপূরক। এই ছিল ধর্মের, এই বর্ণাশ্রমের মূল কথা। এখন সেটা কোনোভাবে ব্যবহার করা হচ্ছে, এটা দুর্ভাগ্যের, লজ্জার। আমি চাইবো এর যত তাড়াতাড়ি অবসান হয় ততই ভালো। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মনে হয় বেশি দিন আর থাকা উচিত না। তারা যত তাড়াতাড়ি যায় সমাজের পক্ষে সেটাই না। এটুকু আমি মনে করি। আমি কারোর বিরুদ্ধে বলছি না, কারোর পক্ষে বলছি, এইটুকু আমি মনে করি।
কিন্তু আপনার কি মনে হয় না চিরকালই এই ধর্মের নামে কুসংস্কার বা বদমাইশি চলছে? যেমন ধরুন এক সময় ধর্মের নাম করে সতীদাহ হতো, হ্যাঁ, ধর্মের নাম করে বলতো মেয়েরা পড়াশোনা শিখলে তাড়াতাড়ি বিধবা হবে। এটা শুধু আমাদের দেশে নয় বা হিন্দু ধর্মে নয়, হ্যাঁ, আপনি ইউরোপে যান, যদি আপনি খ্রিস্টান ধর্ম পড়েন তো ক্যাথলিক, প্রথমে ক্যাথলিক বহু পুরনো খ্রিস্টানদের, তো ক্যাথলিক ধর্মে ইন্ডালজেন্স বলে একটা জিনিস ছিল। আপনি যদি ধর্মের রাজনীতি পড়েন তাহলে দেখবেন সেখানে ইন্ডালজেন্স কি জিনিস না, ভগবানের কাছে পাঠানোর প্রেরণাপত্র পাঠাবে কে, দূতকে, সে পোপ বা পাদ্রী চার্চের, তার কাছে একদিন চোর গিয়ে কাগজে লিখলো যে গড আমি চুরি করেছি, আমি এত টাকা পাদ্রীকে দিচ্ছি, আমার পাপটা যেন খণ্ডন করা হয়। একজন লোক খুন করলো, তো চোর যদি $30 দিল, যে মানুষ খুন করেছে সে $100 দেবে, কারণ সে তার থেকে বড় অপরাধ করেছে। এবার পাদ্রী ওইভাবে টাকা করতো। তো ধর্মের এই অপশাসনকে করার জন্য কয়েকজন রাজনৈতিক নেতাই বলুন, ধর্ম সংস্কারিক বলুন, যারা উঠে এলো, তারা এই ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রোটেস্ট করে যে ধর্মমত আনলো সেটাই প্রোটেস্ট্যান্ট। এবার দেখবেন এর ফলে প্রোটেস্ট্যান্ট ধর্ম আসার ফলে কিছু ধর্মীয় সংস্কারক ক্যাথলিক ধর্মের পরিবর্তন করলেন, বা যে সমস্ত কুসংস্কার এইসব বদমাইশিগুলো চলছিল সেইগুলোকে পরিবর্তন করলেন। ফলে এখন ইউরোপে বিভিন্ন জায়গায় ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট বিভিন্ন ধর্ম আছে। শুধু তো হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা মুসলমান ধর্ম না, সব ধর্মেই এগুলো আছে। মুসলমান ধর্মে কিছুদিন আগে 3 তালাক উঠে গেছে, সেটা নিয়ে ওদের মধ্যে নানা রকম মতবিরোধ, অনেক কিছু চলছিল। ওদের 4টে স্ত্রী বৈধ, কিন্তু শুধু ওদের ধর্মকে বললে তো হবে না। আমাদের শ্রীকৃষ্ণকে দেখুন, যার বাণী গীতাকে নিয়ে আমাদের কোর্টেও ছুঁয়ে যা বলবো সব সত্যি কথা বলবো, যদি ওই 90% লোক মিথ্যে কথা বলে ওটাকে নিয়ে, কতটা মানে জানি না। তো সেখানে বলা হয় শ্রীকৃষ্ণেরও রাধা এপিসোড বাদ দিলেও 4 জন মেন রানী ছিল, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী আর একজন, আর 16,000 এমনি রানী ছিল। তো মুসলমানদের 4টে স্ত্রী বৈধ বলে আমরা গালাগালি করলে হবে? আমাদের নিজেদের এটা দেখতে হবে। রাজা দশরথের 3টে রানী তো সবাই জানে রামায়ণ পড়ে। না, আমি একটা কথা বলি, সব ধর্মের মধ্যে ভালো মন্দ আছে। প্রত্যেক ধর্মেরই, সে খ্রিস্টান ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, তাদের রিফর্মার এসছে। অর্থাৎ অতীতের যেটা খারাপ সেইটাকে, এই ধরুন আমাদের রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা যদি না আসতো সতীদাহ কথা বিলোপ হতো না, তাই তো? তার মানে, এবং লাস্ট রিফর্মার ছিল স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্মে এরকম আছে। এখন ব্যাপটিস্টদের সাথে ক্যাথলিকদের কিছু নীতিগত ফারাক আছে, প্রোটেস্ট্যান্টের আছে। সব ধর্মের তো রিফর্মেশন দরকার। এখন আমি মুসলিম ধর্মের ব্যাপারটা বলতে পারবো না যে সেখানে রিফর্মার কে এসছে বা এসছে, আদৌ এসছে কিনা। সব ধর্মের মধ্যেই কিছু কিছু ত্রুটি আছে। এই ধর্মের ত্রুটিটা, ধর্ম হচ্ছে যার যার যদি নিজের বিশ্বাস হয়, সেই বিশ্বাসটা আমি নিজের মনের মধ্যে রাখি। যেটা আমার মনে হবে খারাপ সেটা আমি করবো না। সে খ্রিস্টান সেটা করবে না, খ্রিস্টানদের মধ্যে যদি কিছু খারাপ থাকে, যিনি খ্রিস্টান ধর্ম মানেন তিনি সেটা করবেন না। এটা হচ্ছে ধর্ম। এবং ধর্ম, আবার আমি বলছি, ধর্ম হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাসের উপর না পাবলিকের চাপিয়ে দেওয়া মত উচিত না। আমি একটা বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমার কাছে থাক না। একজন মুসলিম ধর্মের লোক একটা জিনিস বিশ্বাস করে, তার বিশ্বাসটা তার উপর থাক। সেটা যদি সমাজের পক্ষে ক্ষতিকারক হয়, তখন রাষ্ট্র তার মধ্যে ইন্টারফেয়ার করে। আদারওয়াইজ রাষ্ট্রের ইন্টারফেয়ার করার কথা নয়। আমি বোঝাতে পারলাম? ন্যাচারালি ধর্ম রাজনীতিতে ব্যবহার হওয়া উচিত নয়, এটা আদর্শ কথা, খুব আদর্শ, শুনতে ভালো লাগে। কিন্তু ধর্ম ছাড়া পাকিস্তানের রাজনীতিও চলে না, ধর্ম ছাড়া খ্রিস্টান ডমিনেটেড যে স্টেট গুলো আছে সেখানেও চলে না। কিন্তু ধর্মকে নেগেটিভলি ব্যবহার করা, এইটা বোধহয় খারাপ। আমরা ভারতবর্ষের রেসপেক্টে, হ্যাঁ, ধর্ম রাজনীতি আর ধর্ম ছিল, ইন্টারফারেন্স কিছু ছিল না তা না, ছিল। কিন্তু বর্তমানে যা তার যে প্রবল আকার দেখছি, এতটা ছিল না। এখন মানুষ তো সামনের দিকে যায়, মানুষ তো পেছন দিকে যায় না। কিন্তু আমরা মনে হয় এখন কিছুটা পেছন দিকে যাচ্ছি, তাই না?
আমি স্বাধীনতার পরেও যারা শাসন করেছে তারাও একটা ধর্মের লোকদের নিয়ে রাজনীতি করতো, খুব সূক্ষ্ম। এখন দেখলো যে মাইনরিটি অ্যাপিসমেন্ট করে যদি কোনো একটা দল থাকে, আর এক দল ভাবলো যে তাহলে মেজরিটি অ্যাপিসমেন্ট করে আমি সারা জীবন থাকবো। কিন্তু এই অ্যাপিসমেন্ট ব্যাপারটা দুপক্ষের ক্ষেত্রেই খারাপ, দুপক্ষের ক্ষেত্রেই খারাপ। আমার মনে হয় ধর্ম ধর্মের জায়গায় থাক, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাক, তাহলে দেখবে কোনো বিরোধ থাকবে না। হ্যাঁ, কোন ধর্ম যদি এমন একটা জায়গায় এমন কিছু ক্রিয়াকলাপ করে যেটা তুমি বলে একটা ধর্মের নামে একটা খুন হয়ে গেল, আমি দেখছি উত্তর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশে জিনিসের এই খবরগুলো বেশি করে পাচ্ছি। একটা দলিত সম্প্রদায়ের মেয়েকে মেরে দেওয়া হলো, তার উপর অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো। এটা কি? এটা কোনো ধর্ম হতে পারে? দিকেই ধর্ম। আমাদের সকলের এটাকে কন্ডেম করা উচিত। দুর্ভাগ্য কেউ কেউ করে না। এই কদিন আগেই দেখলাম যে কিছু লোক যে ভাষায় তারা ধর্মীয় এক একজন নেতা, ধর্মীয় গুরু, তারা যে ভাষায় অন্যকে আক্রমণ করছে, মানে ইট ইজ রিয়েলি পানিশেবল ইন দ্য আই অফ ল। আইনের চোখে এটা রিয়েলি পানিশেবল। আমি জানি না পানিশেবল হচ্ছে কিনা, কারণ আমার কেন জানি মনে হচ্ছে এখন আমরা যাদেরকে একটু নিরপেক্ষ নিরপেক্ষ ভাবতাম, তারাও বোধহয় তাদের নিরপেক্ষতাকে কতটা রাখতে পারছে যথেষ্ট সন্দেহ আছে। আমি সুপ্রিম কোর্ট বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, ইলেকশন কমিশন বলুন, আমি সব জায়গায় এরকম দেখতে পাচ্ছি। না, এই প্রসঙ্গে তো একটা কথা আপনাকে না বলে পাচ্ছি না। ধরুন আপনি ইডির একজন অফিসার হলেন, ঠিক আছে, কিন্তু আপনি তো মানুষ, আপনার মধ্যে তো চেতনা বোধ আছে, শিক্ষা আছে, রুচি আছে, হ্যাঁ, আপনি যে পরিবেশে বেড়ে উঠেছেন, আপনি তো যখনই কোনো সক্রিয় রাজনীতি নাই করলেন, কিন্তু যখনই বুথে গিয়ে আপনি ভোট দিলেন, তো যে কোনো একজন পার্টিকে দেবেন, যে মুহূর্তে আপনি সেই পার্টিকে দিলেন, তার মানে আপনি সেই পার্টির হয়ে কিছুটা হলো অন্য পার্টিকে ইগনোর করে সেই পার্টির সাপোর্টে ভোট করে দিলেন। তাহলে আপনার একটা রাজনৈতিক মতামত প্রকাশ পেল, প্রত্যেকেরই থাকে। নিরপেক্ষ থাকে। নিরপেক্ষ বলে কোনো বস্তু হয় না, ওটা ওই সোনার পাথর বাটি, নিরপেক্ষ বলে কোনো বস্তু। সেই জন্য বলছি আমি বিশ্বাস করি যদি ইডির অফিসারই হন, হ্যাঁ, সেক্ষেত্রেও তো আপনি ভোটার বুঝে আপনার নিজস্ব রাজনৈতিক একটা ইয়ে আছে, আপনি তো নিরপেক্ষ নন। আসলে এই ব্যাপারে না ঝুঁকবে না, এই ব্যাপারে একটা কথা আছে। আমি আমার একটা মতবাদ দিলাম, আমি একজনকে সমর্থন করলাম, বিভিন্ন কারণে করতে পারি, পলিটিক্যাল পার্টি থেকে করতে পারি, ব্যক্তিকে করতে পারি, অথবা আমার মনে হয়েছে যে এই মন দিয়ে ভালো, এইভাবে করতে পারি। তার মানে এই নয় যে আমি একদম তার অন্ধ সমর্থক। ভোট দেওয়া মানে কিন্তু অন্ধ সমর্থকের ব্যাপার নয়। আমি যদি ভোট দিয়ে ওকে নির্বাচিত করি, আই হ্যাভ গট দি রাইট টু ক্রিটিসাইজ হিম, তাকে সমালোচনা করার অধিকার আমার আছে। এই মানসিকতা নিয়ে থাকতে হয়। সাধারণ মানুষ তো ভোট দেয় এই মানসিকতা নিয়ে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ইডি অফিসারই যেহেতু সে ভোট দেয়, সেহেতু সে একটা দলের লোক, এটা আমি বলতে পারি। কিন্তু যখন ইডি বা সিবিআই কারোর কথায় পরিচালিত হয়, তখন অসুবিধাটা দেখা দেয়। একটা স্টেটে একের পর এক ইডি, একের পর এক সিবিআই, এগুলো চলছে। আর একটা স্টেটে হয়তো একই অপরাধ করেছে, এর থেকে ব্যাপক অপরাধ আছে, সেখানে কোনো ইডি কোনো সিবিআই চলছে না। এটা দেখতে খারাপ লাগে, এবং মানুষের নিয়ে প্রশ্ন তুলছে যে এই কারণেই তুলছে। আমি কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে এই প্রসঙ্গেই বলি, আমি কোনো রাজনীতি আমাদের ইউটিউব চ্যানেল রাজনীতি নিয়ে তবুও না বলে পাচ্ছি না, কথা প্রসঙ্গে কথা উঠলো যে একটা প্রশ্ন না করে পাচ্ছি না। যেমন ধরুন একজন ডাক্তার চায় তার ছেলে ডাক্তার হোক, ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার চায় তার মেয়ে ডাক্তার হোক, হ্যাঁ, না তার মেয়ে ইঞ্জিনিয়ার হোক, আচ্ছা, একজন শিক্ষক চায় তার ছেলে বা মেয়ে শিক্ষকতাই করুক, হ্যাঁ, সে হয়তো স্কুলে পড়ায়, তার ছেলে বা মেয়ে কলেজে পড়াবে। কিন্তু একজন চোর কখনো চায় না তার ছেলে বা মেয়ে চোর হোক, বা একজন ডাকাত বা খুনি সন্ত্রাসবাদী চায় না তার ছেলে বা মেয়ে ডাকাত, খুনি বা সন্ত্রাসবাদী হোক। কিন্তু বর্তমানে আমাদের ইডি করার পর এই যে দেখা যাচ্ছে এত এত টাকা এত রকম বলছে, তো একটা কথা আছে, ধরলাম সবটাই সাজানো রাজনীতির খেলা, তো যার অটে তা তো কিছুটা পথে, এই এত এত নোট আসছে কোথা থেকে, পাওয়াই বা যাচ্ছে কি করে, বা যারা খবর দিচ্ছে তারাই বা জানলো কি করে? তার মানে তারা আগে থেকে জানলে এতদিন বলেন,
এখন বলছে কেন? তাহলে কি চোরে চোরে মাছ ধরতে পারি সবটাই? না, এই ব্যাপারে আমি একটা কথাও বলবো না, যেহেতু এটা ইজ দ্য ম্যাটার অফ মানে সাবজুডিস, ইট ইজ দ্য ম্যাটার অফ সাবজুডিস, এটা একটা কোর্টের বিচারাধীন বিষয়, এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না, এবং আমি এই ব্যাপারে কোনো মন্তব্যও করব না। আমি শুধু বলি যারা খারাপ কাজ করে দে শুড বি পানিশড, যারা খারাপ কাজ করে তাদের আদালতে তারা শাস্তি পাবে, এটা আমি চাই একজন নাগরিক হিসাবে। এবার কে খারাপ কাজ করেছে কি করেনি দ্যাট শুড বি প্রুভড ফার্স্ট। আমি দুটো জিনিসের বিরোধী। এক হচ্ছে মিডিয়া ট্রায়াল হয়ে যায়, অর্থাৎ আমি একটা ঘটনা দেখলাম, আমি যেটা দেখলাম সেটাই সত্যি কিনা এইটা যতক্ষণ পর্যন্ত না আদালত রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইমা ফেসিতে আমার মনে হবে যে এইটা হয়েছে, কিন্তু এর উপর কোনো কমেন্ট করতে আমি পারবো না। এর উপর কমেন্ট করতে গেলে আদালতের টোটাল রায়টা দেখতে হবে। কারণ কিছুদিন আগে এই শিক্ষার ব্যাপারে কিছু রায় কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বা যাই হোক বা সৌভাগ্যের ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সেই রায়টাকে কিন্তু স্থগিত করেছে, যে তুমি এদের চাকরি খেতে পারো, ঠিক আছে, তাদেরকে তাদের ডিফেন্স দিতে হবে। এখন আমি এই নিয়ে কোনো বক্তব্য করতে চাই না, কিন্তু আমি যেটা বলবো যে মিডিয়া, আপনাদের মিডিয়ারও কিন্তু অনেক রোল আছে। আমি যেদিন থেকে রাজনৈতিক জ্ঞান হয়েছে বা আমার জ্ঞান হয়েছে, মিডিয়াকে এমন নির্লজ্জ ভাবে, এত ন্যাক্কারজনক ভাবে একদম নাম করা মিডিয়া, তারা কোনো একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে এমন সমর্থন করছেন, এটাও কাম্য না। মিডিয়ার কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। মিডিয়ার উপর যদি চাপ হয় তার চাপের যেমন নিন্দা করি, যে মিডিয়ার বাক স্বাধীনতা আছে, মিডিয়ার কোশ্চেন করার রাইট আছে, ঠিক আছে, আবার একজনের সেই কোশ্চেনের জবাব না দেওয়ার রাইট আছে। কিন্তু অদ্ভুত বর্তমান ভারতে কিন্তু আমি মিডিয়ারও একটা ক্যারেক্টার দেখছি, একটা সোশ্যাল মিডিয়া আর দ্য সো কল্ড বড় বড় যে মিডিয়া হাউসগুলো, তারা কেন জানি, আমি জানি না তারা কাউকে রক্ষা করতে চায় কিনা। আমার সবচেয়ে এটা প্রকট হয়েছে এই গুজরাটে যে সেতু ভেঙে পড়লো, তাতে আপনি শুধু দেখবেন ছোট ছোট মিডিয়া আছে অনেক, ওই আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি যে খবরগুলো দেখি আর বড় বড় মিডিয়া হাউসের যে খবরগুলো দেখি, দুটো মেলাতে পারি। আমার মনে হয় মিডিয়াকেও বোধহয় নিরপেক্ষ হতে হবে। মিডিয়ার সঙ্গে আমি কিছুদিন মিডিয়াতে চাকরি করেছি, আমি তাদের নাম করতে চাই না, নাম না করেই বলছি, এরা বাধ্য হচ্ছে মানে কি, যে পার্টি ক্ষমতায় থাকে, যখন ক্ষমতায় থাকে, এটা আপনি জানেন যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, হ্যাঁ, যে গুইয়ের এপিট আর ওপিট, এটা আমি মানি না, যে ঠিক আছে, মন্দের ভালো, আপনি মন্দের ভালো বলেই তাকে হয়তো ভোটার বাক্সে আপনি যেটা বললেন সেখানে ভোট দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সে খারাপ করলে তার সমালোচনা করতেও ছাড়বেন না, অবশ্যই, বা পরের বার তাকে গদিচ্যুত করার জন্য ভোটটা আপনি তাকে দেবেন, ঠিক আছে, এটা তো আপনি করতেই পারেন, এটা আপনার হাতে আছে, জনতাই জনার্দন। এবং বিভিন্ন সময় অ্যাবসলিউট ক্ষমতাধারী একটা দল তার পতন হয়েছে, হ্যাঁ, এইভাবেই হয়েছে। এবার আপনি শুনুন, আপনি যদি ক্ষমতায় আসেন, আপনার কাছের যায় তারা যদি আপনার স্রোত বাক্য দেয়, আপনি তাদের উপর খুশি হবেন, সভাপতি খুশি হলে তাদের আপনার তো হাতে পার্টির অনেকগুলো, তখন রাজনৈতিক দলের হোক, পার্টির হোক, বা আগেকার দিনে রাজা ছিল, রাজা ক্ষমতা থাকতো, এখনকার দিনে মন্ত্রী এসছে, চেঞ্জ এইটাই, মন্ত্রী এসছে, তো আমরা ভোটের এতে নির্বাচন করি, তখন সৈন্য দল দিয়ে নির্বাচন হতো। যাই হোক, তো সেখানে কি আসে, সেখানে আসে যে ওই মিডিয়াগুলোকে এরা কিভাবে নিয়ন্ত্রণ করে, পার্টির যে, আপনি যখন সাংবাদিকতা পড়েছেন তখন আপনার কতগুলো নর্মস জানতে হয়েছে, হ্যাঁ, যে একজন সাংবাদিক হতে গেলে, সংবাদ পরিবেশনা করতে গেলে আমার এই কোডগুলি মেনে চলতে হবে, দিস আর দি প্যারামিটারস যার মধ্যে আমাকে থাকতে হবে। তাহলে তো সাংবাদিকদের এরকম ব্যাপার হলো যে পয়সা যার সাংবাদিক তার, পয়সা যার মিডিয়া হাউস তার,
এর নাম কি সাংবাদিকতা? ডু ইউ মিন টু সে এর নাম সাংবাদিকতা? ইনভেস্টিগেটিভ জার্নালিজম উঠে গেছে এখন। আপনি এখন দেখেন কোন সাংবাদিক ভেতর থেকে একটা তথ্য বার করে ওয়াটার গেট কেলেঙ্কারি হয়েছিল আমেরিকায়, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ফল। আর আজকে ভারতবর্ষে যে জার্নালিজম চলছে, এটা তো মনে হয় সাংবাদিকতার বেসিক পার্টটাই ভুলে গেছে। একটা মিডিয়া হাউসকে আমি টাকা দেবো, আমি অ্যাডভার্টাইজমেন্ট দেবো, তাহলে আমি যদি তার কাছে বিক্রি হয়ে যাই, তারপরে আপনার ক্রেডিবিলিটি বেশি দিন থাকবে? থাকবে না। এই প্রসঙ্গে আমি বলি, শুধু সাংবাদিক না, সবার ক্ষেত্রে এটা হয়। আমি সবার ক্ষেত্রে ডাক্তারিতে ওত নিতে হয় যে সে ডাক্তারি করে সমাজের সেবা করবে, সে এত বছর গ্রামে যাবে। কিন্তু বেশিরভাগ ডাক্তার কি করেন, সেটাকে ব্যবসায় নিয়ে করেন। আর যিনি মানে হসপিটাল, নার্সিং হোম যেগুলো চালায়, তার মালিক সব ক্ষেত্রে ডাক্তার হন না, আর হলেও সেরকম চশমখোর ডাক্তার হন, যার কাছে ডাক্তারিটা ব্যবসা। আপনার বা আপনার ঘরের লোক অসুস্থ হয়েছে কি হয়নি, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। তার তখনই চরম নড়ে যখন তার নিজের প্রিয়জন অসুস্থ হয়। আমি এটা যেমন একটা ত্রুটি বললেন, আমি একটা বলি, দুটো ভুল কি একটা শুদ্ধ করে? না, করে। ভুল তো দুটোই। ভুল দুটো। এটাও যেমন ভুল, এইভাবে সাংবাদিক হয়ে নিজের মেরুদণ্ডকে বিক্রি করে দেওয়া, এটাও ভুল। শুনুন, সাংবাদিকতা করানো হয়। আমার কিন্তু মনে হয় আপনারা যারা ছোট ছোট চ্যানেলে আছেন বা বিভিন্ন ওয়েব সিরিজ এর মধ্যে আপনারা যারা আছেন, আমি বলবো পোর্টাল মিডিয়া, যেগুলো ওয়েবসাইটে ছোট ছোট মিডিয়া আছে, প্রত্যেকেরই কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। নালে মনে রাখবেন, একটা রাষ্ট্রের সাংবাদিকতা যদি বিক্রি হয়ে যায়, তাহলে জানবেন সেই রাষ্ট্রের অন্ধকার নেমে আসতে বেশি সময় লাগে। আমি যদি এদেশে, শুনুন, আপনাকে স্পষ্ট ভাষায়, রূঢ় ভাষায় বলি, স্পষ্ট কথায় কষ্ট নেই বলে, কিন্তু স্পষ্ট কথা সবসময় খারাপ। সেটা হচ্ছে যে আমি যদি একটা স্বাধীন দেশের মানসিক নাগরিক, আমি যদি রুখে দাঁড়াতে এখন যাই, তাহলে পরদিন আমি নিউজ করতে গিয়ে নিজেই নিউজ হয়ে যাব। রেল লাইনের ধারে আমার অত্যাচার করা, মার্ডার করা ডেড বডিটা পাবে আমার ফ্যামিলি। এইটাই লাভ হবে এই দেশে প্রতিবাদ জানানোর পর। না, সাংবাদিকতার জীবনে তো ঝুঁকি আছে, সাংবাদিকদের জীবনে বড় ঝুঁকি আছে। তার মানে কি সাংবাদিক ঝুঁকি নেবে না? সেক্ষেত্রে তো পুলিশ ইন্টেলেকচুয়াল লেভেলে একটা সত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেককে জেলের মধ্যে আজও পাঠাতে হচ্ছে। 2.5 বছর 2.5 বছর হয়েছে, আজ পর্যন্ত তাদের একটা হিয়ারিং হয়নি, তবুও প্রতিবাদ হয়। প্রতিবাদ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনিও তো বাঁচবেন না। আজকে আপনি ভাবছেন আমি বলতে গেলে আমি এফেক্টেড হব, ঠিক, আমার উপর অত্যাচার নেমে আসবে, কিন্তু এইভাবে যৌথভাবে যতদিন বলার চেষ্টা না করবেন, ইন্ডিভিজুয়াল প্রতিবাদী থাকে, তাতে রাষ্ট্রের আক্রমণ বা আপনার প্রতিপক্ষের আক্রমণটা জোরালো ভাবে নামবে। কিন্তু আমি প্রত্যেকটা ছোট ছোট মিডিয়া যারা আপনার মতো করে যারা ভাবছে, তারা প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধভাবে এই জিনিসটার প্রতিবাদ করে যে সাংবাদিকতা মানে কোন শাসক দলের কাছে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া নয়। কারণ আমরা এই সাংবাদিকতা দেখেছি জওহরলাল নেহরুর আমল থেকে লাস্ট এই আমাদের শেষ মনমোহন সিং এর রাজত্ব পর্যন্ত আমরা সাংবাদিকতা দেখেছি, সেখানে বহু বড় বড় জিনিস উঠে এসছে, সবাই মার্ডার হননি। বাস্তব কিন্তু এটাই, বহু কেলেঙ্কারি তারা তুলে ধরেছে। এখন আমি বলবো যে এর মানে এই নয় যে মেরুদণ্ড বিক্রি করে, এটা হতে পারে যে টাকার কাছে আমি সারেন্ডার করছি। তুমি টাকার কাছেই যদি সারেন্ডার করো, তাহলে তুমি ব্যবসা করো, অন্য ব্যবসা করো, মিডিয়ার ব্যবসাটা ছেড়ে দাও। সাংবাদিকরা কেন প্রতিবাদ করবে না? আজকে পুণ্যপ্রসূন বাজপেয়ীর মতো সাংবাদিক প্রতিবাদ করে আজও আছে, অভিষেক শর্মার মতো সাংবাদিক প্রতিবাদ করে আজও আছে, রবিশ কুমারের মতো সাংবাদিক আজও প্রতিবাদ করছে, বিক্রি হয়ে যায়নি। সুতরাং আমার মনে হয় একটা আশার আলো কিন্তু দেখবেন, আশার আলো দেখাবার মতো লোক আছে। এখানে আপনাকে আরেকটা কথা না বলে পাচ্ছি না, আপনি এই যে এই দেশের যে নীতি দেখছেন, আমি রাজনীতিতে সরাসরি যাচ্ছি না, আমি নীতি বলছি, যে নীতি দেখছেন সেখানে কি বলা হচ্ছে, একটা মেয়ের ওপর শ্লীলতাহানির অভিযোগ আসলে এত টাকা, অমুক আসলে তত টাকা, টাকার অঙ্কে সবকিছু ইয়ে করা হচ্ছে, ঠিক আছে? তো এবারে বলুন,
এই যে এইগুলো চেষ্টাগুলো বন্ধ, হ্যাঁ, এই কোন দেশের এতে কোন সরকারের আমলে কত মেয়ে লাঞ্ছিত হয়েছে, আপনিও দুটো মেয়ের বাবা, তাহলে সেই দিক থেকে মেয়েদের নিরাপত্তা যে দেশের সেটা এই জায়গায় পৌঁছেছে। কিন্তু আমার মতে, আমার ব্যক্তিগত মতামত আপনাকে জানাচ্ছি, আপনি কি বলছেন সেটা দেখছি, যে কোন মেয়ের কি কোন দেশের ছেলেরা যখন নিরাপদ নয় তখন মেয়েরাও নিরাপদ হবে না। কারণ এদেশের ছেলেরা পুত্রশ্রী কন্যাশ্রী এইসব ভাতা পায়, 500 টাকা 1000 টাকা, হ্যাঁ, কিন্তু চাকরি পায় না। তো একটা ছেলে বড় হলে, একটা মেয়ে বড় হলে আপনি কি চাইবেন? আপনার মেয়েরা ভালো পাত্রের হাতে পাত্রস্থ হোক। ভালো পাত্র মানে সে ভালো চাকরি বা ভালো ব্যবসা করে, ভালোভাবে প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে সব দিক দিয়ে প্রতিষ্ঠিত, এটাই চাইবেন তো? তো সে জীবনে এই দেশে কটা ছেলে দাঁড়াচ্ছে, তাহলে যারা খারাপ ছেলে তাদেরও তো বাঁচার অধিকার আছে, তাদেরও তো প্রেম করার অধিকার আছে, তাদেরও তো বিয়ে করার অধিকার আছে, বিয়ে করলেই ছেলে মেয়ে হবে, সংসার চালানোর অধিকার আছে। যদি চাকরি দেশের ছেলে মেয়ে না পায় তাহলে মেয়েরা নিরাপদ কিভাবে হবে? ছেলেরা তো বিকৃত পথে মেয়েদের আক্রমণ করবে। তাহলে সেই দেশের ছেলের ক্যারেক্টার, মেয়ের নিরাপত্তা কোথায় আছে? কোন রাজনৈতিক দল দেবে বলুন? আপনার কি মতামত? এ ব্যাপারে আমি শুধু বলি যে চাকরির যে ব্যাপারটা বললেন, চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা যায়, আপনি বিশ্বাস করেন? চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা যাবে? আমাদের দেশটা কি? প্রথমত আজকাল যে ইন্ডাস্ট্রিগুলো আজকে গড়ে ওঠে, মনে রাখবেন এগুলো খুব বাল্ক অ্যামাউন্ট অফ মানুষ নিয়ে চলে না। অটোমেশন পদ্ধতি আছে, একটা মেশিন 1000 লোকের কাজ করে দেবে। সুতরাং, আর ভারতবর্ষ হচ্ছে কৃষি ভিত্তিক দেশ, এটা মাথায় রাখতে হবে। এই কৃষি ভিত্তিক দেশে যদি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি না করা যায়, রাষ্ট্রের যদি এই অবজেক্ট না থাকে, তারপরে আমরা যেরকম ভুগছি সেরকম ভুগবো। আর ওই গল্প কথার মতো যে বেকার সমস্যার সমাধান করা যায় নাকি, কটা ইন্ডাস্ট্রি করবেন আপনি? কটা ইন্ডাস্ট্রি করবেন বলুন তো? কি ইন্ডাস্ট্রি করবেন? ইন্ডাস্ট্রিতে টাকা লাগাবে কে? পুঁজিপতিরা তখনই টাকা লাগায় যখন সে রেস্ট অ্যাসিউরড হয় যে আমার এখান থেকে রিটার্নটা বেশি হবে। এবার পুঁজিপতিরা যদি আকৃষ্ট না হয়, আমি ইচ্ছা করলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি না। আজকে সারা ভারতবর্ষের নিরিখে দেখুন, সারা ভারতবর্ষের নতুন কোন ইন্ডাস্ট্রি নেই। কারণটা আমি ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে দিলাম, বিহারকে ছেড়ে দিলাম, সারা ভারতবর্ষেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নেই। তাহলে আমি বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এইভাবে যদি ভাবতে থাকি, এখানে বেকার সমস্যার সমাধান কি করে হবে? বেকার সমস্যার সমাধান করার একই রাস্তা, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি করতে হবে। সেটাই বা কোন সরকারই করছে না কেন? নাম করছে না, মানে রাজ্য সরকারগুলির করার ক্ষমতা নেই, এটা করবে কেন্দ্রীয় সরকার। দেখুন, কৃষক যদি খামার ভিত্তিক চাষ না হয়, কৃষক লাভ দেখবে না। স্ট্রে ইনসিডেন্টের মতো, আমার 1000 একর জমি আছে, আমি লাভ করছি। ছোট ছোট মানে জমি যারা ছোট জমিতে চাষ করে, তারা যদি যৌথ খামার ভিত্তিতে চাষ সিস্টেম যদি চালু করা না যায়, তাহলে করে কৃষক বাঁচবে না, কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি বাঁচবে না। কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে নেটওয়ার্ক করা দরকার, সেটা যদি রাষ্ট্রের সরকার না করে, আমি বিশ্বাস করি না 5টা কারখানা তৈরি করলে 5-10কে 50,000। আমার বাংলায় আছে হয়তো 2 লাখ বেকার, তাহলে পরে 50,000, আবার সেই যে 1.5 লাখ, তারা চিৎকার করবে আমার চাকরি কোথায়? সুতরাং আপনি যে চাকরি দিয়ে বেকারত্ব দূর করা যায়, আমি বিশ্বাস করি। আচ্ছা, সবাই যদি ব্যবসা করে দাঁড়ায় তাহলে কি? না, সবাই ব্যবসা করবে কেন? সবাই ব্যবসা করবে কেন? আমি তো বললাম, পুরো খামার ভিত্তিক চাষ, ধরে নিন 70% মানুষ কৃষিজীবী মানুষ, তাদেরকে যদি এইভাবে ইনভলভ করা যায়, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যদি তৈরি করা যায়, তাহলে গ্রামের মানুষ এমনি বেকার থাকবে না, তারা নিজেরাই লাভের মুখ দেখবে। আর ইন্ডাস্ট্রির দরকার আছে, ইন্ডাস্ট্রির যতটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, সেটা রাষ্ট্রের থেকেও বড় কথা
আমার রাষ্ট্রের অর্থনীতি কেমন হবে তা নির্ভর করবে আমার বিদেশের ইকোনমিটা কেমন, উন্নত দেশের ইকোনমিটা কেমন, ওয়ার্ল্ড ইকোনমি কেমন। আমার রাজ্যের অর্থনীতি কেমন হবে তা নির্ভর করবে আমার রাষ্ট্রের অর্থনীতি কেমন। সুতরাং আমার রাজ্য ইচ্ছা করলেই 50টা কারখানা তৈরি করতে পারবে না। এর জন্য টোটালি রাষ্ট্রকে ঠিক করতে হবে সে কি ইন্ডাস্ট্রি করতে চায়, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কেমন ভাবে চায়। আর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করলেই তো চাকরি তুমি সবাইকে দিতে পারবে না। তার সাথে সাথে কৃষি হচ্ছে আমার ভিত্তি। এই 70% মানুষকে তার চাষাবাদ সিস্টেমের উন্নয়ন এবং এর একটাই পথ যৌথ খামার ভিত্তিক চাষ যদি হয় তাহলে পরে তুমি সেটাও কোনো সরকার তো ঠিকভাবে করছে না। That is the failure of the government. That is the failure of the government. Irrespective of government. I'm okay.